তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি, ওকে? হ্যাঁ, তো লাস্ট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে অ্যারো ফাংশন, ঠিক আছে? এবার হচ্ছে অ্যারো ফাংশনসের পর আমাদের আরও অনেকগুলো অপশানস, অনেকগুলো পার্ট রয়েছে ফাংশনসের, এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করি মেনলি, তো জাভাস্ক্রিপ্টে ফাংশনস পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেন মানে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। হুম হুম হ্যাঁ, তো আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে কাজ করি তার থেকে অনেক বেটার হচ্ছে, মানে অনেক বেশি জানার দরকার হচ্ছে ফাংশনস জাভাস্ক্রিপ্টে। কারণ বেশিরভাগই কী হচ্ছে, আমরা রিয়্যাক্টে যখন কাজ করব বা জাভাস্ক্রিপ্টে যখন কাজ করব, তখন আমাদের বেশিরভাগ সময়টাই আমরা দেখতে পাবো ফাংশনসের উপর বেস করেই কাজটা হচ্ছে। যদিও এখানে ক্লাস বা আরও অনেক অপশানস রয়েছে, বাট ফাংশনসের রিকোয়ারমেন্টটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সব থেকে বেশি, এবং সেই ক্ষেত্রে ফাংশনস ব্যাপারটা জানাটা যথেষ্ট জরুরি হয়। তো এখানে অলরেডি আমরা চারটে টাইপ আমরা দেখেছি ওপরে ফাংশনস, যেটা ওপরের দুটো হচ্ছে তো নর্মাল যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা দেখতে পাই। তারপর হচ্ছে এক্সপ্রেশন টাইপ বা অ্যারো ফাংশন, এই দুটো হচ্ছে একটু স্পেশাল টাইপ ফাংশন, যেটা কিনা জাভাস্ক্রিপ্টে মেনলি সাপোর্ট করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট ছাড়াও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও, যেমন পিএইচপিতেও কিছু কিছু জায়গায় এই রকম টাইপের অপশানস দেখতে পাওয়া যায়। তো মেনলি জাভাস্ক্রিপ্টে এই ফাংশন দুটো খুবই ইম্পর্ট্যান্ট ফাংশন, এক্সপ্রেশন টাইপ ফাংশন অ্যান্ড অ্যারো ফাংশন। এক্সপ্রেশন টাইপ ফাংশনটা হচ্ছে একই ব্যাপার, যেমন কিনা এখানে আমাদের ফাংশন যেরকম আমরা ডিক্লেয়ার করে থাকি, রিটার্ন টাইপ নন রিটার্ন টাইপ যেটাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে আমরা মানে প্রথমে ফাংশন নেম লিখি, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনের পরে ইকুয়াল সাইন দিয়ে ফাংশন সিনট্যাক্স দিয়ে আমরা ফাংশন লিখে থাকি, এবং সেই ফাংশনটা আমরা রিটার্ন টাইপ নন রিটার্ন টাইপ বোথ আমরা বানাতে পারি যদি দরকার পড়ে। রিটার্ন টাইপ যখনই হয় তখন হচ্ছে কি আমার রিটার্ন কিওয়ার্ডটা ইউজ হবে, আদারওয়াইজ যদি আমি নন রিটার্ন টাইপ করি তাহলে রিটার্ন কিওয়ার্ড ইউজ ছাড়াই আমরা নন রিটার্ন টাইপ ফাংশনস বানাতে পারি। আর এই যে পদ্ধতিটা, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন টাইপ ফাংশন। এবার এই এক্সপ্রেশন টাইপ ফাংশনসের মতনই এখানে আমরা অ্যারো ফাংশন বানাচ্ছি। অ্যারো ফাংশনের কাজটা হচ্ছে জেনারেলি কি, যেখানে আমরা ফাংশন কিওয়ার্ড ইউজ করব না সেইখানে আমাদের এই যে জিনিসটা রয়েছে অ্যারোটা, এই অ্যারো সাইনটাকে আমরা ইউজ করব। এবার এখানে অ্যারো সাইন অনেক রকমের অনেকে বলে, মানে অ্যাকচুয়ালি এই এই যে সাইনটা, এই সাইনটা জাভার ক্ষেত্রে এরকম ইউজ হয়, ঠিক আছে? জাভাতেও এরকম একটা অ্যারো ফাংশন রয়েছে। তো জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশনটা হচ্ছে এরকম, এবং আবার পিএইচপির ক্ষেত্রেও এরকম একটা অ্যারো সাইন আছে যেটা অবজেক্ট ডিক্লেয়ার করতে কাজে লাগে। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমভাবে এই অ্যারো সাইন অ্যাপ্লাই হয়ে থাকে, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই অ্যারো সাইনটা হচ্ছে ফাংশনসের অল্টারনেট হিসাবে ইউজ করা হয়। যখন আমরা ফাংশন ডিক্লেয়ার না করে, মানে ফাংশন কিওয়ার্ডটা ইউজ না করি, তখন আমরা এইটাকে ব্যবহার করে থাকি। এটার ইউজেসের মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই টাইপের ফাংশন যদি আমরা ডিক্লেয়ার করি, এই ফাংশনসটার একটা বিশেষত্ব হচ্ছে এটা, যেটা নন স্কোপ ফাংশন। নন স্কোপ ফাংশন মানে জেনারেলি আমরা একটা ফাংশন যখন ডিক্লেয়ার করি, সেই ফাংশনের মধ্যে একটা স্কোপ বিল্ড আপ হয়। উদাহরণটা দেখিয়ে দিই। স্কোপ অ্যান্ড স্কোপ ফাংশন, এই স্কোপ ফাংশনের মধ্যে কী হচ্ছে, এখানে লেট হাই করে এখানে আমরা ফাংশন কিওয়ার্ড অ্যাপ্লাই করছি, করে এখানে নেম দিচ্ছি, ঠিক আছে? এইভাবে আমরা নেম বসাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাই ফাংশনটাকে যখন ডিক্লেয়ার করছি, তখন আমাদের থাকছে এটা এইরকমভাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা করছি কি, হ্যাঁ, এইখানে ফাংশন ডিক্লেয়ার করলাম, এখানে ফাংশন কল করলাম। এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন হলো, এটা ফাংশন কল হলো।
ওকে, আমি অ্যাকচুয়ালি ক্লাস 2টাকে ক্লাস 3তে নিয়ে আসি। এবার হচ্ছে কি এখানে স্কোপ ফাংশন যেটা রয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো অরিজিনটা। এখানে করব কি নোড দিয়ে আমরা func.js এই ফাইলটাকে রান করালাম, যেখানে অরিজিৎ বলে নামটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার হচ্ছে কি স্কোপ ফাংশন কীরকম টাইপের। স্কোপ ফাংশন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এইটাকে যদি লেট না ইউজ করে, এটাকে যদি ভার ইউজ করা হয়, ঠিক আছে। এবার এখানে যে নেমটা রয়েছে সেই নেমটাকে আমি যদি এখানে কল করি, ঠিক আছে। তো এবার বেসিক্যালি এখানে লেট নয়, আমি এখানে সবই ভার ইউজ করছি, মানে অ্যাকচুয়ালি স্কোপটা কখন বোঝা যাবে, যখন কিনা আমরা ফাংশনস হিসাবে ইউজ করছি, ঠিক আছে। তো এইখানে মেনলি কী হচ্ছে, এই যে আউটসাইডে যে নেমটা রয়েছে এটাকে আমরা খুঁজে পাচ্ছি না। এবার এই পার্টটাকেই যদি আমরা এরকম করি, না এখানে এটাকে স্কোপড হিসাবেই রাখছে, মানে এটা এর ভেতরে ফাংশন টাইপ হিসেবে এটার ভেতরে থাকছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই যে নেমের যে ব্যাপারটা, এটাকে আর একবার আমি অন্যরকমভাবে ট্রাই করে দেখি। ঠিক আছে। এইখানে দুই ক্ষেত্রে আমরা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল কলিংটা পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি হাইটটাও চলছে, আবার এটাও চলছে, যেহেতু এটা আমার গ্লোবালি রয়েছে, ঠিক আছে। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। এবার এই পার্টটাকে যদি আমরা এইভাবে ক্রিয়েট করি, তাহলে এটাও আশা করি চলবে, কারণ এখানে একই হিসাবে চলছে। হুম যাক, এটা এই কনসেপ্টটা একটু ভুল হয়ে গেছে, বাদ দে। কারণ জিনিসটা অ্যাকচুয়ালি এখানে একটা অপশানস থাকতো, যে অপশানসটার জন্য এখানে আগে একবার এরকম দেখা গেছিলো, তো সেই কারণের জন্যই আমি ওটাকে বলতে চেয়েছিলাম, বাট এটা কাজ করছে না, বাদ দিন। এবার এখানে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। আমাদের আজকের যে পার্টটা হবে সেটা হবে অ্যানোনিমাস ফাংশন। এবার এখানে অ্যানোনিমাস ফাংশনস বলতে বেসিক্যালি আমরা অ্যানোনিমাস ফাংশনস কাকে বলছি, অ্যানোনিমাস ফাংশনস হচ্ছে সেই ফাংশন যে ফাংশনের মধ্যে ডাইরেক্টলি নাম ডিক্লেয়ার করা না, বা বেসিক্যালি ব্যাপারটাকে এরকম দাঁড়াচ্ছে, আগে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করতাম তখন ফাংশন করে এখানে এখানে অ্যাড এইভাবে যে এটা ডিক্লেয়ার করা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল ফাংশন বা নেম ফাংশনও বলা যায়, ঠিক আছে। এবার যখন আমরা এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি এইরকমভাবে যখন ডিক্লেয়ার করছি, অ্যাকচুয়ালি এইটা কী হয়, এটা আমরা অন্য একটা ফাংশনসের মধ্যে কল করতে পারি, যেটার কারণে এটা অ্যাকচুয়ালি একটা অ্যানোনিমাস ফাংশন হতে পারে, মানে এটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই, যে নামটা এখানে অ্যাসাইন হবে। এবার এটা অ্যাকচুয়াল অ্যানোনিমাস ফাংশন কখন এটা হবে, এটা বুঝতে গেলে আমাদের প্রথমে কল ব্যাক ব্যাপারটাকে বুঝতে হবে, ঠিক আছে। কল ব্যাক ব্যাপারটা বুঝলে পরে তখনই গিয়ে আমরা এখানে অ্যানোনিমাস ফাংশনের ব্যাপারটা বুঝতে পারবো। তো সেই কারণের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে আমাদের অ্যানোনিমাস ফাংশন বোঝার জন্য আমাদের এখানে মেনলি কল ব্যাক ব্যাপারটা বুঝতে হবে। কল ব্যাক বলতে এখানে এই পার্টটাকে আমি আপাতত এখানে রাখলাম কমেন্ট আউট করে। এখানে অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি কল ব্যাক ফাংশন। এখানে থাকছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনটা আমাদের আগে প্রথমে বুঝতে হবে। এবার কল ব্যাক ফাংশন কীরকমভাবে কাজ করে, কল ব্যাক ফাংশনটা বেসিক্যালি কী হচ্ছে, আগে প্রথমে আমরা একটা নর্মাল ফাংশন
ডিক্লেয়ার করব, ঠিক আছে। এখানে আমি হাই বলে একটা ফাংশন লিখলাম, যার মধ্যে ফার্স্ট প্যারামিটার পাঠালাম নেম। এবার সেকেন্ড যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারের নাম আমরা আপাতত দিচ্ছি কলব্যাক, কারণ যেহেতু আমাদের এটাকে কলব্যাক বলে আমরা ইউজ করব। এবার ঘটনাটা কীরকম দাঁড়ালো জিনিসটা এখানে যদি দেখা যায়, আমার এখানে দুটো প্যারামিটার গেছে, তাই না? একটা ফাংশন, একটা নেম আর একটা কল ব্যাক। একটা কলব্যাক। কলব্যাক এখানে দুটোই ফাংশনের যে ডেটা টাইপ দুটোই হচ্ছে এনি, মানে যে কোনো টাইপেরই ডেটা এখানে পাস হতে পারে, ঠিক আছে। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে ইফ এখানে একটা চেকিং লাগালাম, টাইপ অফ কলব্যাক ইকুয়াল FUNCTION ফাংশন যদি হয়, মানে এটা হচ্ছে চেকিংয়ের জন্য, নাহলে পরে কী হবে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। যদি এটা ফাংশন হয় তাহলে এর ভেতরে আমরা কী করব, এই যে ফাংশনটা আছে এই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করাচ্ছি, যেটা হচ্ছে হাই দিয়ে নেম। মানে এটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা প্রসেস করলাম, জাস্ট এটাকে আমরা কনস্ট ডেটা বলে এখানে আমরা ডেটাটা সেট করছি এইটা, মানে এই যে ডেটাটা যেটা ম্যানিপুলেট হলো সেটাকে আমরা এর ভেতরে পাঠালাম। ওকে, এই অবধি ক্লিয়ার? না, এখানটা একটু হচ্ছি। সেটা হচ্ছে প্রথমে কল ব্যাকটাকে চেক করলাম যে এটা ফাংশন। হুম, আচ্ছা, তারপরে একটা কনস্ট্যান্ট ওই ডেট টাইপের ডেটা নিয়ে তার মধ্যে ওই ভ্যালুটা দিলাম। হ্যাঁ, মানে বেসিক্যালি এখানে আমরা যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, এবার ওই কলব্যাক ফাংশনটা কি কল করছি তো ওই ডেটা এই কলব্যাক প্যারামিটার আপাতত এটা একটা প্যারামিটার, এই প্যারামিটারটাকে ফাংশনের মতন করে ইনিশিয়ালাইজ করলাম, মানে এখানে যেমন ফাংশন আমরা ইনিশিয়ালাইজ করি সেরকমই আমরা একটা কলব্যাককে ইনিশিয়ালাইজ করলাম, আচ্ছা ঠিক আছে। কলব্যাককে ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। এই যে কলব্যাকটা যে ইনিশিয়ালাইজ করা হলো এটার ক্ষেত্রে কীরকম দাঁড়ালো ব্যাপারটা, এবার আমাদের এই যে হাই যে ফাংশনটা রইলো, এই হাই ফাংশনটা অ্যাকচুয়ালি কী ফাংশন, কী টাইপের ফাংশন? এটা তো নর্মাল ফাংশন, একটা দুটো প্যারামিটার নিয়ে। হ্যাঁ, কী রিটার্ন করছে এখান থেকে? এখন তো কিছু রিটার্ন করছে না, তাহলে কি, মানে তাহলে কি ফাংশন এটা? এটা তো ভয়েড হয়ে যাবে। এখানে অলরেডি লিখেই দিয়েছে যে ইনপুট প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভয়েড। ওকে, তাহলে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভয়েড ফাংশন। এবার ভয়েড যখন ফাংশন, তাহলে এখানে আমি নাম দিলাম। ওকে, এবার নাম দিয়ে আমি চাইলে আমি নেক্সট প্যারামিটারটা আমি নাও বসাতে পারি, ঠিক আছে। আমি যদি মনে করি যে আমি নেক্সট প্যারামিটার বসাবো না, নাও বসাতে পারি, কারণ জাভাস্ক্রিপ্টে প্যারামিটার যে বসাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যদি মানে যতগুলো প্যারামিটার নিয়েছি ততগুলোই যে দিতে হবে যতগুলো দিতে হবে কি, মানে আমি যদি একটাও না বসাই তাতেও আমার কোনো প্রবলেম, কোনো কমপ্লেন করবে না। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে ওই যে হস্টাইল ফাংশন যেটা বলে, হস্টাইল প্রসেস, মানে বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমরা এইভাবে ডিফাইন করা মানে হচ্ছে দিতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে। আর এইটার কারণেই কী হচ্ছে, টাইপস্ক্রিপ্ট ইউজ করা, মানে এবার এইরকমভাবে জাভাস্ক্রিপ্ট তো সাপোর্ট করছে, কিন্তু টাইপস্ক্রিপ্টে আপনি যখন কোড লিখছেন, মানে আপনি যখন লিখেছেন তার মানে তো আপনাকে কিছু না কিছু তো পাস করাতেই হবে, নাহলে আপনাকে বলে দিতে হবে যে না আমি এটা রাখতেও পারি নাও রাখতে পারি, তাই না? কিন্তু যখন কিনা আমি দুটো প্যারামিটার অ্যাপ্লাই করেছি তার মানে তো আমাকে তো দুটো প্যারামিটার অ্যাপ্লাই করা মানেই হচ্ছে দুটো প্যারামিটার ইউজেস আমার লাগবে। এই কারণের জন্যই টাইপস্ক্রিপ্ট এসে যায় এই সমস্ত জায়গাগুলোর জন্য। আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে কি, এইখানে তো আমার যে প্যারামিটার দুটো বসিয়েছি সেই দুটো প্যারামিটার পারপাসই হচ্ছে আমার ইনপুট নেওয়া, যদি ইনপুটই না দেওয়া হয় তাহলে মানে এটার কোনো কাজ নেই। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। এবার এখানে যেহেতু কী হচ্ছে, আমি যেহেতু এখানে বাইন্ড করে দিয়েছি এই ইফের মধ্যে, সে কারণে কোনো রকম এরর পাচ্ছে না। যদি আমার যদি এই বাইন্ডিংটা যদি না থাকতো, এই বাইন্ডিংটা যদি আমার না থাকতো তাহলে হয়তো এই ফাংশনসের কারণে প্রবলেম আসতো এই কলব্যাকটার জন্য, ঠিক আছে। এই কলব্যাকটার জন্য প্রবলেম আসছে, যেহেতু আমার এটাকে দিয়ে আমি বাইন্ড করে দিয়েছি, যাতে আমার এখানে বলে দিয়েছি যদি এটা আমার ফাংশন হয় তাহলেই এখানে এটা কাজটা করবে। তার জন্য কী হয়েছিল, আমাদের প্রবলেমটা শো করছিল না। ওকে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমটা শো করছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার যদি এই বাইন্ডিংটা যদি না থাকতো, মানে এই কন্ডিশনসটা যদি আমি অ্যাপ্লাই না করতাম,
তাহলে কী হচ্ছে, আমার প্রোগ্রামটা ভুল হচ্ছে, মানে প্রবলেম হয়ে থেমে যাবে। হুম হুম তো এই কারণটার জন্য কী হচ্ছে, আমাদের এখানে দুটো প্যারামিটারই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, যদি কিনা আমরা এই কন্ডিশনটা না লাগাতাম। এবার এই কন্ডিশনটা লাগিয়ে দিয়ে কী হয়েছে, আমাদের প্রবলেমটাকে আউট করে দিয়েছি, এবং যার কারণে কী হয়েছে, আমার এখানে একটা কি দুটো প্যারামিটার না থাকলেও আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি এখানে নেম বসালাম। হ্যাঁ এবার নেম বসাবার পর এবার আমি পরবর্তী আর একটা ফাংশন বসাচ্ছি এইভাবে। আচ্ছা এবার এখান থেকে কি পাবো, এখান থেকে ওই ডেটার ভ্যালুটা হাই পাবো, আর আর শিবাজিটাও দেখাবে মনে হচ্ছে। এখানে হাই শিবাজি দেখাবে। কারণ কেন দেখাচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এইখানে কোড অনুযায়ী কি নেমটা গেছে, নেমটা এখানে বসেছে, এবং কলব্যাক বলতে এই যে ফাংশনটা, এই ফাংশনটা এখানে সেট করা হয়েছে, যে কারণে কী হচ্ছে এই টাইপের ফাংশন ইউজ করা হয়েছে, এবং এটা আপনি যে কোয়েরিতে হয়তো অনেকবার ইউজ করেছেন এরকম টাইপের সিনট্যাক্স হ্যাঁ করেছেন তো। হ্যাঁ হ্যাঁ করেছি। এবার যে কোয়েরিতে এতটা এই, বুঝে করিনি, হ্যাঁ, তবে ওই আর কি, মানে কোড করা আছে ওটা দেখে দেখে বুঝিয়ে দিচ্ছি। হুম, আজকে সেটা গিয়ে মানে দূর হলো। হ্যাঁ, কনফিউশনটা গেল। হ্যাঁ এতদিন যে কাজটা করেছেন সেই কাজটা কেন করেছেন, কী কারণে করেছেন জানতেন না, এখন সেটা জানতে পারলেন। হ্যাঁ হ্যাঁ তো এইটা হচ্ছে বেসিক্যালি কলব্যাক ফাংশন। আর এই যে ফাংশনটা রয়েছে, এই যে মাঝখানে যে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করেছি, এইটাকেই বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এবার এই ফাংশনটাকে আমরা এইভাবে কল করতে পারি, অথবা আমরা এইভাবেও কল করতে পারি। যেখানে বলেছিলাম যে এক্সপ্রেশন টাইপ ফাংশন যেটা আছে, সেটাকে আমরা অ্যারো ফাংশনে আমরা কনভার্ট করতে পারি। তো এখানে বেসিক্যালি এটা অ্যারো ফাংশন, এবং অ্যারো ফাংশন হওয়ার জন্য এখানে কী হচ্ছে, অ্যারো ফাংশনের কিছু মডার্ন ফিচার্স হচ্ছে এরকম টাইপের, যে যেহেতু আমাদের এখানে সিঙ্গেল প্রপার্টি আমরা পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এইভাবেও কল করতে পারি, তাতেও আমার কোনো অসুবিধা নেই। মানে ব্র্যাকেট ব্র্যাকেট সব হাঁটি ফাটি দিলাম, অথবা আমি এটাকে আরও মিনিফাই করতে পারি, করে এখানে জাস্ট এক লাইনের ব্যাপারটা করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই কলব্যাক ফাংশনের ব্যাপারটা। এবং অবভিয়াসলি এই পার্টটা হলো আমার গিয়ে অ্যানোনিমাস ফাংশন। এবার এই অ্যানোনিমাস ফাংশনটাকেই আমরা এখানে করছি কি কনস্ট আউট করে এইটা লিখে দিলাম এখানে। ঠিক আছে, এবার এইটাকে করে দিলাম এখানে পেস্ট। তাহলে আমাদের কি আউটপুট কোনো চেঞ্জ হতে পারে? না, চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ এইখানে এই যে আউট যেটা রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশন, এবং ফাংশনটাকে অ্যাজ প্যারামিটার এখানে পাস করেছি। কারণ এখানে তো সেটাই বলা হয়েছে না, যদি আমার এই কলব্যাকটা যদি ফাংশন হয়, তাহলে আমার আউটপুটের যে ডেটাটা সেটা আমার শো করবে। তো এইখানে এই যে ফাংশনটা যেটা দাঁড়ালো, এই ফাংশনটা হয়ে গেল নেমড ফাংশন। মানে অ্যানোনিমাস ফাংশন নেমড ফাংশনটা কানেক্টেড হচ্ছে কলব্যাক ফাংশনের সঙ্গে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমার যদি দেখতে হয়, অ্যাকচুয়ালি আমরা এই অ্যাকচুয়ালি কল ব্যাক হচ্ছে মেন ব্যাপারটা, তার সঙ্গে এরা দুজনে এবার, রয়েছে। হ্যাঁ, এবার এর সঙ্গে বেসিক্যালি দেখতে গেলে এটা 5, এবং 5.1 হচ্ছে এটা, অ্যান্ড 5.2 হিসাবে এইটা। মানে বেসিক্যালি আমাদের এই কলব্যাক ফাংশনের মাধ্যমেই আমরা অ্যানোনিমাস ফাংশন বা নেম ফাংশনের আমরা ইউজেস দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক। হ্যাঁ এবার এই ক্ষেত্রে এই যে অ্যানোনিমাস ফাংশন বা এই কলব্যাক ফাংশন, মানে এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটা জেনারেলি কী হয়, সিনিয়র ডেভেলপার যারা আছে জাভাস্ক্রিপ্টের, যারা লাইব্রেরি বানায় বা প্যাকেজ বানাচ্ছে, তারা এই ধরনের ফাংশনটাকে ইউজ করে থাকে ইন জেনারেল।
কেন ইউজ করে? কারণ বেসিক্যালি কী হচ্ছে, কিছু কমপ্লেক্স টাইপ বা প্রবলেম সলভ করা হয় এই কলব্যাক ফাংশনের মাধ্যমে, এবং তার মাধ্যম দিয়ে যে আউটপুটটা দেওয়া হয়, যে ডেটাটা দেওয়া হয়, সেটাকে আমরা গ্রাফ করে আমাদের ইউজার এন্ডে সেটাকে আমরা শো করি। যেমন কি না, আপনি যখন এই কলব্যাক ফাংশনটা যখনই ইউজ করেছেন, বেসিক্যালি কী করেছেন, আপনি যে কোয়েরি যখন ইউজ করেছেন, যে কোয়েরিতে মেনলি ডলার দিয়ে আপনি ডলার ডট ক্লিক, ডলার ডট অন, এরকম টাইপের কিছু মানে ফাংশন কলিং করেছেন। মানে হয়তো আপনার জিনিসটা এরকম দাঁড়িয়েছে, ডলার ডট সিএলআইসিকে করে এরকমভাবে আপনি হয়তো করেছেন, হ্যাঁ হ্যাঁ করে এবার এইখানে আপনি একটা প্রোগ্রাম লিখে সেটা দিয়ে আপনি করেছেন। এখানে বেসিক্যালি ডলারের মধ্যে আপনি এলিমেন্ট নেম হয়তো বসিয়েছেন কোনো কারণে, হ্যাঁ হ্যাঁ এইরকম টাইপের সিনট্যাক্স আপনি বসিয়ে এইভাবে করে পুরো ব্যাপারটাকে করেছেন। ঠিক আছে, এবার এই যে জিনিসটা করেছেন, এটার পরিবর্তে আপনি আউটপুটটা যা দেখা সেটা পেয়েছেন। এই যে এখানে যে ফাংশনটা যেটা কল হয়েছে, এটা হচ্ছে কী হচ্ছে, একটা অ্যানোনিমাস ফাংশন, এবং এই অ্যানোনিমাস ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আপনি একটা ইভেন্ট পারফর্ম করাচ্ছেন। বাট যদি আপনার এই যে ক্লিকটা এক্স্যাক্টলি কোন জায়গায় হচ্ছে সেটা যদি আপনাকে পেতে হতো, তাহলে এখান থেকে আপনি একটা প্যারামিটার নিয়ে সেই প্যারামিটারটা আপনি যদি চেক করতেন আপনার ফাংশনের মধ্যে, মানে লগের মধ্যে, তাহলে কিন্তু আপনি কোন পজিশানে এক্স ওয়াই কোঅর্ডিনেট কিন্তু আপনাকে শো করে দিত, বা আরও ইভেন্ট রিলেটেড অপশনস আপনি কিন্তু এইখান থেকে পেতেন। হয়তো কখনো ইউজ করেছেন বা করেননি, এটা অতটা মনে পড়ছে না, একটু পরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টাইপের হয়তো যে কোয়েরি আপনি ইউজ করে থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি কিনা কখনো যদি যে কোয়েরিতে কাজ করেছেন তো। হ্যাঁ তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমাদের আসতে পারে যদি কিনা আমরা এই কলব্যাক ফাংশনটার ব্যাপারে আমরা যদি জানি ভালো করে, তাহলেই। ঠিক আছে, হুম এই অবধি মোটামুটি আইডিয়া ক্লিয়ার। হুম এবার ব্যাপারটা হচ্ছে, এবার আমরা নেক্সট কোন স্টেপে যাচ্ছি, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন। ওকে, কনস্ট্রাক্টর ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন কীভাবে আমরা কাজ করব? প্রথমে জানতে হবে কনস্ট্রাক্টর ফাংশনটা কি। কনস্ট্রাক্টর ফাংশনটা কি? ঠিক আছে, কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে যেখানে কিনা আমরা কোনো ক্লাস না লিখে আমরা ডাইরেক্টলি, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয় জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে। কনস্ট্রাক্টর ফাংশনে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী করা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আপনার যদি করতে হয়, তাহলে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফার্স্ট স্টেপ কী থাকে? একটা ক্লাস প্রথমে তৈরি করলাম, সেই ক্লাসটার অবজেক্ট ডিক্লেয়ার করে সেই তার class এর- মেম্বারগুলোকে কল করা হয়। ঠিক আছে, তো বেসিক্যালি কী হচ্ছে, কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে কাইন্ড অফ ক্লাস, আচ্ছা আচ্ছা এটাকে বলা যায় ক্লাস অল্টারনেটস, ক্লাস অল্টারনেট। ওকে, আর অবশ্যই এর মধ্যে কি থাকবে, প্রপার্টি অ্যান্ড মেথডস, এই দুটো পার্ট থাকতে হবে, কারণ ক্লাসের তো এইগুলোই তো মেম্বার না। প্রপার্টি প্রপার্টি যাদের বলা হয় সেগুলো হচ্ছে ভ্যারিয়েবলস, আর মেথডস হচ্ছে ফাংশন অ্যাকচুয়ালি। এবার ক্লাসের মধ্যে থাকার কারণে এগুলোকে নামটা অন্যরকম টাইপের হয়, যে প্রপার্টি অ্যান্ড মেথডস। এবার এটাকে তাহলে আমরা ডিফাইন কী করে করবো? এখানে ক্লাস সিনট্যাক্স এখন বর্তমানে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, বাট ক্লাস সিনট্যাক্স ES5-এ সাপোর্ট করতো না। তখন সেক্ষেত্রে কী হতো, আমাদের ফাংশন বলে কিওয়ার্ড অ্যাপ্লাই করতাম, এবং ফাংশন কিওয়ার্ড অ্যাপ্লাই করে এখানে ধরে নেওয়া যাক আমরা এখানে একটা কার বলে একটা ক্লাস ডিফাইন করছি। ঠিক আছে,
মানে আপাতত ক্লাস ডিফাইন করছি না, ফাংশনই ডিফাইন করছি, বাট এটার ডেটা টাইপ হয়ে মানে যাচ্ছে কিন্তু কাজটা একটা ক্লাস। ক্লাসের মতন করে করব, ক্লাসের মতন করে হ্যাঁ, করব। তো আচ্ছা, যেহেতু ক্লাসের মতন করে করব, সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন কার এবং ক্লাস সিনট্যাক্স অনুযায়ী কী হয়, আমরা ক্যামেল কেস ইউজ করে থাকি। ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ক্লাস নেম স্টার্ট করি, এবং যদি দুটো ওয়ার্ড যদি আমাদের কানেক্টেড হয় তখন আমরা কী করি, ক্যামেল কেস ইউজ করি, তাই না? তো সেই হিসাবে আমি এখানে নামটা লিখলাম। আমি এখানে আদার্স এই রাগ পর্যন্ত যত ফাংশন আমি লিখেছি সবই স্মল লেটারে লিখেছি, পরে লেখা আছে, হ্যাঁ। ঠিক আছে? আমি এইটা কিন্তু সি দিয়ে স্টার্ট করে, মানে ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি, কারণ এটা অ্যাকচুয়ালি ক্লাস হিসাবে ট্রিট করব। এবং যখনই আমি এখানে দিস ইউজ করছি, দিস করে আমি এখানে কী করছি, মডেল দিয়ে আমি যেই এখানে দেখুন ইকুয়াল সাইন বসালাম, দিস ডট ইকুয়াল দিয়ে, সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হলো, হ্যাঁ। মানে বেসিক্যালি কী হলো, এ কিন্তু অটোমেটিক্যালি এখন এ এই যে দিস কনস্ট্রাক্টর ফাংশন মে বি কনভার্টেড টু এ ক্লাস, মানে এ অলরেডি যখনই আমি এখানে দিস দিয়ে আমি এইভাবে ডিক্লেয়ার করলাম, তখন এটা অলরেডি ক্লাসে কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে মডেল কার C20 বলে একটা মডেল নেম দিলাম, কি আছে, দিস ডট COLOR কালার হোয়াইট অ্যান্ড দিস ডট হুইলস 4। ওকে, এই আমি বসালাম। এবার এইগুলো কী হয়ে গেল, এগুলো সমস্ত প্রপার্টি। প্রপার্টি। এবার যদি আমি ইনফরমেশান যদি চাই, তাহলে এখানে কী করবো, দিস ডট INFO করে এখানে আমি ইনফরমেশান বিল্ড করছি, যার জন্য এখানে কী করব, এখানে লগ দিয়ে এখানে মডেল করে এখানে কি করলাম, আর একটা দিস ডট মডেল এখানে COLOR কালার, দিস ডট কালার অ্যান্ড তারপরে হুইলস, দিস ডট হুইলস, ঠিক আছে? এইভাবে বসিয়ে দিলাম। তাহলে কী হলো, আমাদের এখানে মোটামুটি একটা ক্লাস রেডি হয়ে গেল, তাই না? এবার ব্যাপার হচ্ছে কি, এটাকে আমরা কীভাবে ডিক্লেয়ার করছি। এবার এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে বারো ইউজ করতে পারি, কস্ট ইউজ করতে পারি, লেটও ইউজ করতে পারি, ওটা হোয়াট এভার, ওটার জন্য কোনো ব্যাপার নেই। এবার এখানে করলাম কি, কার বলে স্মল ক্যারেক্টার দিয়ে স্টার্ট করলাম, এবং এখানে করছি কি, নিউ কার বলে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, তার মানে বেসিক্যালি কী হলো, এইটা হয়ে গেল ক্লাস, আর এইটা হয়ে গেল তার অবজেক্ট, ঠিক আছে? এবং এখানে কার অবজেক্টের মধ্যে এখানে দেখুন আমার সমস্ত যে প্রপার্টি, মানে এই যে কার ডট দিতেই এখানে যতগুলো প্রপার্টি আছে সমস্ত প্রপার্টি এখানে শো করছে। এর মধ্যে এই যে প্রপার্টিটা, এইটাকে আমি এখানে কল করলাম, ঠিক আছে? করে দেখুন এখানে পুরো আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এইখানে কি হলো, সমস্ত যে ডেটা টাইপস সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কোশ্চেন হতে পারে, আচ্ছা তাহলে কি এখানে দিস ব্যাপারটা কেন, ওয়াই দিস? দিস বলতে ওই কার যে ক্লাসটা করেছি সেই ক্লাসটাকে বোঝাচ্ছে, এইটাকে অবজেক্ট হিসাবে এখানে ট্রিট করছে, ঠিক আছে? মানে বেসিক্যালি এটা বোঝা যেতে যাচ্ছে যে এই দিস ডট কার বা এই যে দিস ডট ব্যাপারটা, এটা বেসিক্যালি মেনশন করছে আমার কার ক্লাসের অবজেক্ট। মানে মেন ব্যাপার হচ্ছে এখানে কার ডট করে আমি এখানে যদি মডেল নেম মারুতি 800 যদি মডেল নেম দিয়ে দিই, তাহলে আমার এখন কি দাঁড়াবে, এটা মারুতি 800 হয়ে যাবে। তার মানে বেসিক্যালি কী হলো, আমার মানে এই যে অবজেক্টের মধ্যে যে আপডেটসটা আমি দিলাম, সেই আপডেটস অনুযায়ী কিন্তু আমার এখানে আউটপুটটা শো করছে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল কি হচ্ছে, আমার অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মতন এইভাবে আমরা করতে পারলাম। বাট
এইখানে আমরা কি প্রাইভেট প্রপার্টি কি ডিক্লেয়ার করতে পারবো এই অবস্থায়? যাতে কিনা বাইরে থেকে অ্যাক্সেস যাতে না পাওয়া যায়। হ্যাঁ, করতে পারি, ক্লাসে তো মানে ইন জেনারেল তো থাকে। কীভাবে পেতে পারি? এই এখানে ভার নেম ইকুয়াল টু এখানে ক্লাস নেম কার বলে এখানে ডিফাইন করলাম, ঠিক আছে। এবার দেখা যাক এখানে আমাদের নেম এটাকে ডিক্লেয়ার করার জন্য এখানে প্লাস নেম এই ব্যাপারটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, দেখা যাক। তাহলে এখানে আমাদের নেমটা যেটা আছে সেটা শো করছে। শো করছে। এবার দেখুন কার ডট করলে দেখুন নেমটা কিন্তু এখানে শো করাচ্ছে না। না, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি এই ক্লাসের মধ্যে যদি ভার বা লেট কস দিয়ে যদি আমরা সিনট্যাক্স রেডি করি তাহলে কিন্তু আমরা সেটার অ্যাক্সেস বাইরে দেখতে পাচ্ছি না। বাইরে বাইরে পাচ্ছি না। ইনফ্যাক্ট এখানে লেট ইউজ করেও আমি কিন্তু এই ফাংশনের মধ্যে আর অ্যাক্সেস পাচ্ছি না। না, কারণ এইখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এখানে মডেলটা নিয়ে কেন কোশ্চেন করছে? আচ্ছা এই জায়গাটার জন্য। ঠিক আছে, লেট আমি ইউজ করছি, তাতে কোনো অসুবিধা নেই। কনস্টও ইউজ করতে পারি, তাতেও আশা করি অসুবিধা আসবে না, কারণ বেসিক্যালি আমাদের এটা লোকাল মেম্বার হিসেবে কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে, এবং এটা যেহেতু আমার এন্টার ক্লাসের মধ্যে এটা রয়েছে এনক্যাপসুলেট হয়ে, তো সেই ক্ষেত্রে আমার এটা ক্লাসের প্রাইভেট প্রপার্টি হিসেবে অ্যাক্সেস হচ্ছে। এবং এখানে একটা জিনিস বোঝার দরকার যে এখানে দিস কিওয়ার্ডটা অ্যাপ্লাই করা মানেই হয়ে যাচ্ছে এটা পাবলিক হয়ে যাচ্ছে অলমোস্ট। ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে, প্রোটেক্টেড বলে কিন্তু কোনো আলাদা প্রসেস আমরা পাচ্ছি না জেনারেলি। ঠিক আছে, প্রোটেক্টেড ব্যাপারটা থাকছে না। আর এইটা হয়ে গেছে ক্লাস ভ্যারিয়েবল। আর ফাংশনসের মধ্যে যদি আমি এই ব্যাপারটা রাখতাম তাহলে এই জিনিসটা আমার ফাংশনের মধ্যে আসতো, তাহলে এটা হয়ে যেত আমার ফাংশন ভ্যারিয়েবল, মানে এই ফাংশনের মধ্যেই এর অ্যাক্সেস থাকতো, এর বাইরে আমরা পেতাম না। কিন্তু এই যে এখানে যদি রাখতাম, এখানে কী হতো, এন্টার এই যে উপরের যে ফাংশনটা মানে এক্সটার্নাল যে ফাংশনটা তার মধ্যে আমরা সমস্ত কিছু পাচ্ছি। ওকে, এইখানে রাখলে এখানে আমরা যতগুলো আলাদা যত ফাংশন বানাবো সমস্ত ফাংশনেই আমরা এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, এক মিনিট। হুম, হ্যাঁ, বলুন। ওকে। তো এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এইভাবে যখনই আমরা লিখছি তখন আমরা ক্লাস মেম্বার হিসেবে এটাকে অ্যাক্সেস পাচ্ছি। এই হলো মোটামুটি আমাদের। এই জায়গাটা আরেকবার একটু ওই যে দিস ইনফো বলে যে ইয়েটা হলো, তার কাছে যে ওই কনস নেম রাখলেন, ওই জায়গাটা আরেকবার একটু ইয়ে। এখানে এই যে ফাংশনটা মানে এইখানে যখন আমরা প্রপার্টি ডিক্লেয়ার করেছি, এই প্রপার্টিগুলো আমরা এন্টায়ারলি এই ফাংশনসের মধ্যে আরও যদি আমাদের ফাংশনস থাকে, হ্যাঁ, হ্যাঁ, দিস ডট স্টার্ট, এখানে ফাংশন ডিক্লেয়ার করলাম, হুম, এই ফাংশনসের মধ্যে লগের মধ্যে হুম, এখানে দিলাম নেম হ্যাঁ, ইজ স্টার্টিং। ওকে, হুম, হুম, এইভাবে আমরা এটাকে করলাম।
এইটা করাতে এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই কার্ড ডট নেম, সরি নেম নয়, স্টার্ট বলে যে ফাংশনটা আছে, এটাকে যদি কল করি তাহলে কী হবে, কার্ড স্টার্টিং এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কারণ এখানে নেমটা আসছে, তাই তো। বাট আমি হ্যাঁ যদি এই এই পার্টটাকে যদি এখানে না লিখে যদি আমি এর ভেতরে দিতাম, তাহলে তাহলে কি আমি তাহলে নিচেরটায় আসতো না। তাহলে কি আর এখানে নিচেরটা পাওয়া যেত? না না পাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে সেটাই পেরেছি। সেটাই বোঝানোর জন্য বলছিলাম যে হ্যাঁ, এইখানে বেসিক্যালি নেম যেটা রয়েছে, এই হ্যাঁ, নেমটা যখন আমরা এর ভেতরে রাখছি তখন এই ফাংশনের মধ্যে এনক্যাপসুলেট হয়ে যাচ্ছে, বাট এখানে যখন হ্যাঁ, থাকছে তখন কী হচ্ছে, আমার এইখানে মাল্টিপল যে মেথডসগুলো আছে সেখানে আমাদের সব, হ্যাঁ, এইটাকে শেয়ার করা যাচ্ছে, ঠিক আছে। হুম, হুম, তো এইটা হয়ে গেল কি আমাদের কনস্ট্রাক্টর ফাংশন এবং কনস্ট্রাক্টর ফাংশনসের প্রসেস। ওকে, হুম, হুম, তার মেথড আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবং প্রপার্টি এবং মেথড ডিক্লেয়ার হলো। এবার ঘটনা হচ্ছে এই যে প্রসেসটা, এটা আরও আর এক রকমভাবেও এটাকে ডিক্লারেশন হয়, মানে এর ডিক্লারেশন প্রসেস আর এক রকমভাবেও হতে পারে, সেলফ কলিং ফাংশন, সেলফ কলিং অবজেক্ট হিসাবে। সেটা আমি পরে যাব যখন অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্টের ব্যাপারে বলবো। তো এই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে, আপাতত ক্লিয়ার। আপাতত clear, হ্যাঁ, ওকে, এরপরে হচ্ছে সেলফ ইনভোকিং ফাংশন। এর এর পরের পার্টটা হচ্ছে সেলফ ইনভোকিং ফাংশন। সেলফ ইনভোকিং ফাংশন কীরকম, বা এটাকে সেলফ এক্সিকিউটিং ফাংশন, EXECUTING, এক্সিকিউটিং, সেলফ এক্সিকিউটিং ফাংশন, ঠিক আছে। এই দুটো দু নামেই বলা যেতে পারে, বা সেলফ ইনভোকিং বা সেলফ এক্সিকিউটিং, একই ব্যাপার, টার্মসটা অলমোস্ট। এবার এটা কিভাবে সম্ভব, এই ফাংশনটা হচ্ছে আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করছি সেটা নেম ফাংশন হতে পারে, আননেমড হতে পারে, যাই হোক আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি। ধরে নেওয়া যাক এখানে আমরা প্যারামিটারও বসালাম, প্যারামিটার পরে বসাচ্ছি, এখানে জাস্ট আমি এই নেমটাকে বসাচ্ছি, ঠিক আছে। এবং এখানে লগে করলাম কি, হাই অরিজিৎ, হাই অরিজিৎ, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি দিলাম। এবার এই যে ফাংশনটা, এই ফাংশনটা জেনারেলি কী হবে, এটাকে তো ডিক্লেয়ার হলো, বাট এটা কি রান করবে, চলবে, মানে না, যদি এটা তো কল করা হয়নি। কল তো করিনি। এবার বেসিক্যালি উইদাউট কলিংয়ে তো আমার এই ফাংশনটা চলার কথাই না, না, কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে এইটাকে অনেক সময় দরকার পড়তে পারে যে নিজেকে নিজে কল করুক, আচ্ছা আচ্ছা। তখন সেক্ষেত্রে এই যে সিনট্যাক্সটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, এটাতে কী হলো, এটা সেলফ এক্সিকিউটিং হয়ে গেল। তো যে কারণে অনেক সময় দেখবেন জাভাস্ক্রিপ্টে এইরকম টাইপের সিনট্যাক্স অনেক সময় দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে সেলফ এক্সিকিউটিভ ফাংশন। আচ্ছা। দেখেছেন কখনো? না এটা অতটা ইয়ে হয়নি, চোখে পড়েনি হয়তো, থাকলেও থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক সময় ইউজ হয়ে থাকে, এর একটা পারপাসে ইউজ হয়। যখন আমরা HTML পেজের মধ্যে যখন আমরা লোড করি, ঠিক আছে, HTML বিশেষ করে লাইব্রেরি, যে করি লাইব্রেরিতে এইরকম টাইপের একটা দিয়ে স্টার্ট করে, আচ্ছা আচ্ছা। এরকমভাবে ইউজ করে, এরকমভাবে ইউজ করা হয় যে কোয়েরিতে, ঠিক আছে, বা এরকমভাবে লেখা ইউজ করা হয়। এর অ্যাকচুয়াল পারপাসটা হচ্ছে এটাই, যে এই যে ফাংশনটা রয়েছে এইভাবে যদি আমরা লিখি, আমরা HTML এর মধ্যে জেনারেলি কী হয়, HTML লাইন টপ টু বটম পড়তে থাকে, 1 বাই 1 পড়তে থাকে। হ্যাঁ, অনেক সময় ব্যাপার হয় কি, আমরা যে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখেছি সেই জাভাস্ক্রিপ্ট কোডের স্ক্রিপ্ট একটা যদি আমরা হেডারে বা ওপরে যদি লিখে দেওয়া হয়,
HTML পেজে, তখন অনেক সময় চলে না সিনট্যাক্স, আচ্ছা, অনেক সময় সিনট্যাক্স চলে না, মানে এরর দেখানো শুরু করে মানে কাজ। কি এটা এরকম হচ্ছে যে HTML এর যে হেডার পার্টটা, এখানে যে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিংক করে দিই, সেখানকার কথা বলছেন তো? হুম আচ্ছা, মানে সেখানে থাকলে অনেক সময় চলে না। হুম আচ্ছা, অনেক সময় এইটা চলে না, তো সেই যে না চলার যে ব্যাপারটা, সেইটাকে যাতে অটোমেটিক্যালি চালানো যায়, মানে এখানে বেসিক্যালি কী দাঁড়ালো, এই ফাংশনটার মধ্যে আমার কোনো কলিং নেই ডাইরেক্টলি, এর নিজেই নিজেকেই চলছে। নিজে কল করেছে, আবার নিজেই মানে নিজেই ডিক্লেয়ার হয়ে নিজেকেই কল করে নিয়েছে। এটা হচ্ছে সেলফ এক্সিকিউটিভ ফাংশন। এবার এর মধ্যে যদি আমরা নেম পাস করি, নেম হচ্ছে অ্যাকচুয়ালি আর্গুমেন্টস প্যারামিটার, এবং সেই আর্গুমেন্টসের মধ্যে আমরা এই নেমটাকে পাস করালাম। ওকে, এবং এখানে কি হচ্ছে, যদি আমরা এই নেমটাকে যদি না বসাই, তাহলে এখানে আমরা একটা সলিউশন রেডি করতে পারি। সেটা হচ্ছে এটা বসিয়ে দিলাম। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এই মুমেন্টে যদি কোনো ডেটা ভ্যালু যদি না বসে, তার মানে ও হাই গেস্ট এটাকেই কল করবে। বাট এইখানে যদি আমি নেম বসিয়ে দিই, তাহলে এখানে হ্যাঁ, শিবাজি আসছে। তা এইবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা হয়ে গেল গিয়ে আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার যেটা আমার এখানে ঢুকছে, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। এখানে হচ্ছে কল বাই রেফারেন্স অ্যান্ড কল বাই ভ্যালু, এই হচ্ছে ব্যাপারটা, যেখানে আমরা ভ্যালুটা অ্যাসাইন করলাম। এবং ভ্যালুটা আমরা কী করলাম, যেখানে আমাদের এক্সিকিউটিভ ফাংশনের জন্য ব্র্যাকেটটা এক্সট্রা ইউজ করেছি, তার মধ্যে আমরা ভ্যালু পাস করালাম, যাতে আমার ভ্যালুটা এখানে শো করলো। ওকে, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের সেলফ এক্সিকিউটিভ ফাংশন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো একের পর এক ফাংশনস দেখিয়ে যাচ্ছি, কখন কোনটা ইউজ হচ্ছে সেটা জানার ইচ্ছা হচ্ছে না? হ্যাঁ, সেটা তো বটে আছে। মানে আহ, ব্যবহার করবো কিভাবে কোনটাকে? হ্যাঁ, ঠিক আছে, ও পরে অবশ্যই বলবো। এরপরে আসছে অ্যাসিঙ্ক ফাংশন, ঠিক আছে, এস ASYNC, অ্যাসিঙ্ক। অ্যাসিঙ্ক ফাংশন, এই অ্যাসিঙ্ক ফাংশন যেটা, সেটা হচ্ছে কীরকম, আমরা যখনই কিনা এই যে ডেটা, মানে এই যে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে কলব্যাক যখন আমরা ইউজ করেছি, কলব্যাকের একটা নির্দিষ্ট পারপাস আছে। কলব্যাক তো এমনি এমনি কল করবো না, তাই কি? কল কি এমনি এমনি আমরা কল করবো? না, কোনো একটা কারণ পারপাসে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমাদের কাছে তো ভয়েড রিটার্ন টাইপ রয়েছে। খামোখা আমরা এই রকম কল ব্যাক ইউজ করতে যাবো কেন, তাই না? ঠিক ঠিক। কারণ কল ব্যাক ইউজ করার জন্য তো আমাদের একটা পারপাস তো খুঁজে বার করতে হবে, নাহলে কল ব্যাক শুধু রয়েছে কেন, কল ব্যাক ইউজ করার দরকার কী? কারণ কল ব্যাক ইউজ করার একটা দরকার আছে, যে কারণেই কল ব্যাকটা করা হয়েছে, নাহলে কল ব্যাকের কোনো দরকার যদি না থাকতো, এটা আসতোই না। কল ব্যাকটা কখন ইউজ হয়, মনে করুন যখন আমরা এপিআই কল করি, এপিআই কল করতে হয় তো আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এপিআই কলিং করার একটা কনসেপ্ট আছে তো। এপিআই কলিং বলতে না, আমি সেইভাবে তো মানে একটা লিঙ্ককে দিয়ে কল করেছি, মানে একটা লিঙ্ক এলো, সেটাকে বসিয়ে দিলাম, এইভাবে করেছি, কিন্তু এই ফাংশনের হিসেবে করেছি বলে ঠিক ইয়ে হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এপিআই কলিং যখন করি, মানে হুম, এবার এটাকে একটা রিয়েল টাইম টাস্ক দিই। আচ্ছা, মানে এই যখন ধরুন আমরা একটা অ্যাপ্লিকেশন করছি, যেখানে হয়তো দেখা গেল পিএইচপি বা ডট নেটে আমরা ওই ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে এসেছি, বা আহ, এরকম কোন একটা কন্টেন্টে দেখাবো, সেই ক্ষেত্রে যে এপিআই থেকে আনছি, সেটাই তো? হুম, এখানে আউট বলে আমি এখানে নিলাম, ঠিক আছে। এবার এখানে যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি এখানে করছি কি, এসআরসি, যার মধ্যে SCRIPT.js বলে এখানে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল রাখছি, ঠিক আছে।
এবার মনে করুন আমি এই আউটের মধ্যে কিছু এপিআই ডেটা দেখাবো। এপিআই ডেটা জেনারেলি পাবো কোথা থেকে? এপিআই ডেটা পাওয়ার জন্য আমরা এখানে করতে হবে জেসন প্লেস হোল্ডার টাইপি কোড, মানে প্রচুর জায়গা রয়েছে। এটা জেনারেলি কী হচ্ছে, আমাদের এপিআই এর একটা টেস্টিংয়ের জন্য ইউজ করে থাকি। এবার এই যে এপিআই ফেচ করার যে কোডটা, মানে প্রথমে আমাদের ডেটাটাকে দেখে নিই। এটা হচ্ছে আমাদের ডেটাটা, ঠিক আছে? এইখানে এবং এখানে যদি আমরা দেখি, এখানে মাল্টিপল ডেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ডেটা আমরা এখানে রয়েছে। যদি আমরা এখানে ইউজার্স যদি দেখি, এটা আমি এইভাবে দেখতে পাচ্ছি। অবশ্যই র ডেটাটা হচ্ছে এটা হচ্ছে র ডেটা। আমার এটা হচ্ছে একটা প্লাগইনস ইউজ করা আছে বলে সেক্ষেত্রে আমাদের এটা সুন্দর কালারে শো করছে। আদারওয়াইজ র ডেটাটা হচ্ছে এটা। এবার এই যে ডেটাটা যেটা দেখা যাচ্ছে, এই ডেটাটাই হচ্ছে জেসন ডেটা। এবার এই জেসন ডেটাটাকেই আমরা জেনারেলি ফেচ করে আমাদের পেজের মধ্যে অ্যাকচুয়ালি দেখানো দরকার পড়ে। এবার এই যে পেজের মধ্যে যখন আমি দেখাবো ডেটাটাকে, এই পেজের মধ্যে যখন ডেটাটাকে দেখাবো, এই ডেটাটাকে দেখানোর উপায় কী? এই ডেটাটাকে তুলে আনার উপায় হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স আছে, জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স। নাম শুনেছেন জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স? না। জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স ফাংশন শোনেননি? এই যে যত যে ডেটা কলিং যে হচ্ছে, এপিআই কলিং যে হচ্ছে, এটা অ্যাজাক্সের মাধ্যমেই হচ্ছে। এইখানে অ্যাজাক্সের যে ডেটা লোডিংয়ের যে ব্যাপারটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাজাক্স লোডিং। জাস্ট আমি এটাকে কপি করলাম এবং আমি এটাকে পেস্ট করলাম, ওকে, এই কোডটাকে। তো এখানে কি হচ্ছে, লোড ডক্স এই ব্যাপারটাকে কল করলাম, এবং কি হলো, আমি এইখানে এই যে ইউআরএল যেটা রয়েছে, এই ইউআরএলটাকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি এটা দিয়ে যদি আমার লোকালি যদি আমার কোনো যদি ফাইল যদি থাকে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে একটা ফাইল ইউজ করছি, ডেটা ডট টিএক্সটি বলে আমি এখানে একটা ফাইল লিখলাম। দিস ডেটা কামস ফ্রম ফাইল বলে আমি এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এই ফাইলের ডেটা। এবার এই ডেটাটাকে আমি যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে ডেটা ডট টিএক্সটি এটাকে কল করলাম করে, এবার যেহেতু আমার স্ক্রিপ্ট যে এখানে যেহেতু লাগানো আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই যে গেট এইচটিএমএল এটা কি আছে, আউট বলে লেখা আছে, আমি এখানে আউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি কী করছি, লোড ডক এই ফাংশনটাকে কল করলাম, ওকে। এবার এই যে আউটপুটটা, এই আউটপুটটা আমি ব্রাউজারে দেখতে পাবো, আমি এটা লোকালি দেখতে পাবো না। তো আমি এটাকে ব্রাউজারে দিলাম, এবং ব্রাউজারে দিলে কী হচ্ছে, দিস ডেটা কামস ফ্রম ফাইল, ওকে। অবশ্যই এই যে আউটপুটটা যেটা আমি চালিয়েছি, এই আউটপুটটা সার্ভার এনভায়রনমেন্টে চালিয়েছি, ঠিক আছে? একটা সার্ভার এনভায়রনমেন্ট লাগবে। উইদাউট সার্ভার এনভায়রনমেন্ট এই যে এই জিনিসটা এইটা কাজ করবে না। তো যেহেতু এটা সার্ভার এনভায়রনমেন্টে চলছে, সেক্ষেত্রে ফাইল থেকে ডেটা তুলে এনে দেখাচ্ছে, ওকে। এই সেম জিনিসটাই আমি ফাইলের পরিবর্তে আমরা যদি এখানে যদি কোনো একটা লিঙ্ক বসাই, সেইখান থেকেও ডেটা তুলে এনে আমার এই পেজের মধ্যে শো করে দেবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বেসিক্যালি প্রসেস, যখন কিনা আমরা আমাদের সার্ভার সাইড থেকে ডেটা তুলে আনি, রাইট? এবার ঘটনাটা দেখুন এখানে, এই ঘটনাটা ঘটছে কীভাবে, কারণ এই ঘটনাটার ওপর বেস করেই অ্যাকচুয়ালি কলব্যাকটা আসছে। এইটাকে এর মধ্যে এই যে জায়গাটা, এইটাকে এইখানে কী হচ্ছে, কীরকমভাবে এই জিনিসটা আসছে, প্রথমে হচ্ছে এই ফাংশন অবজেক্ট ক্রিয়েট করেছে, XML HTTP রিকোয়েস্ট বলে, এর একটা অবজেক্ট রিকোয়েস্ট করেছে। এইখানে কী করেছে, একটা পোর্ট ওপেন করেছে, যেখান থেকে রিকোয়েস্ট মেথড ইউজ করেছে, এবং তারপরে এখানে ইউআরএলটা পাস করেছে। তারপরে কী হচ্ছে, রিকোয়েস্টটাকে সেন্ড করছে সার্ভারে। এইখানে দেখুন অনলোড মাঝখানে রেখে দিয়েছে, এবং বলছে কি, যখন ডেটাটা লোড হবে তখন তার মধ্যে থেকে যে ডেটার রেসপন্সটা পাবে সেটাকে তুলে এর ভেতরে বসিয়ে দেবো।
হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিনট্যাক্সটা। এই যে সিনট্যাক্সটা যেটা ইউজ করছে, এই সিনট্যাক্সটা ইউজেসের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়াল ডেটাটা আমরা এখানে পাচ্ছি। ওকে, হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে এটা না রেখে আমি ডেটা ডট টিএক্সটিতেই যাচ্ছি আপাতত, লোকাল ডেটার উপর বেস করেই যাচ্ছি, ডেটা ডট টিএক্সটি। কেননা এখানে কী হবে, একটা লাইনের ব্যাপার, আমার কাজটা বুঝতে সুবিধা হবে। এইখানে আমি কি কোনোভাবে রিটার্ন যদি ইউজ করি, রিটার্ন করে দিস ডট রেসপন্স টেক্সট, এটাকে যদি আমি করি, তাহলে কি আমি এটাকে রিটার্নে পেতে পারি? মানে এখানে কনস্ট আউট করে আমি এখানে কি এই ডেটাটা পেয়ে এইখানে আমি দেখাতে পারবো? লগের মধ্যেই আপাতত দেখছি, হ্যাঁ পাবো পাবো। পাবো এখানে আমি এটা বসালাম, হ্যাঁ আসছে লগের মধ্যে না না আনডিফাইন্ড। বা আমরা যদি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে আউট করলাম, ঠিক আছে, করে এখানে অ্যাকচুয়ালি এখানে ডেটা নিলাম এবং এখানে ডট ইনার এসটিএমএল করে আমি এখানে ডেটাটাকে বসালাম, আদৌ আসছে? না আনডিফাইন্ড দেখাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এর ভেতর থেকে যে রিটার্ন ডেটা টাইপ যেটা করলাম, সেই রিটার্নে কিন্তু আমাদের ডেটা পেলাম না। হ্যাঁ পাওয়া গেল না পাওয়া গেল না, পাওয়া যাচ্ছে না। তার মানে বেসিক্যালি প্রবলেমটা কী দাঁড়ালো, যে আমরা এইভাবে যদি করি এতে আমাদের ডেটাটা পাওয়া যায় না। না এইটাতে কী হচ্ছে, আমরা এখানে আউট বলে এই এলিমেন্টের আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভ্যারিয়েবলের সঙ্গে আমরা এই ডেটাটাকে অ্যাটাচ করছি, ঠিক আছে, যাতে আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। কিন্তু যতই হোক আমরা এই লোড ডক্সের থ্রু দিয়ে আমরা কিন্তু ডেটাটা পাচ্ছি না। না পাচ্ছি। তাহলে এখানে আমরা ডেটা পাবো তাহলে কীভাবে? এইবার এখানে আমরা ডেটাটা পাবো কী করে? এবার ওই যে হ্যাঁ কারণ এইখানে তো ডেটা তো পাঠাতে গেলে এখানে এই রেসপন্স টেক্সটের মাধ্যমে পাঠাতে হচ্ছে, হ্যাঁ তাই না? মানে রেসপন্স টেক্সট যদি আমার এইখানে যদি থাকতো তাহলেই এখানে আসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই অনলোড যেটা রয়েছে এটাকে দেখুন কি বলছে, এটা হচ্ছে একটা ইভেন্ট। ইভেন্ট হ্যাঁ ইভেন্ট কি হয়? ইভেন্ট হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ ইভেন্ট হচ্ছে ক্ষণস্থায়ী, টাইমটা ফায়ার করছে জাস্ট যে সময় ফায়ার হচ্ছে সেই সময় ওর ডেটাটা আসবে। কিন্তু হ্যাঁ যে মুমেন্টে ডেটা এসে চলে গেছে তখন তো আর ডেটাটা নেই। মানে এখানে যখন আমি রিটার্ন করতে চাইছি সেই মুমেন্টে আর ডেটা নেই, না নেই ডেটাটা এসে চলে গেছে। হ্যাঁ কিন্তু এইখানে যদি আমি আউটটা দিয়ে রাখতাম, এই ডকুমেন্ট ডট এলিমেন্ট আইডি দিয়ে এইটাখানে যদি আমরা আউট দিয়ে রাখতাম, তাহলে কি হতো, যে মুমেন্টে ডেটাটা পাচ্ছে সেই মুমেন্টে ডেটাটাকে পুশ করে দিয়ে কেটে পড়াচ্ছে। আচ্ছা তো সেই কারণের জন্য কি হচ্ছে, এইখানে ডেটাটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই রেসপন্স যে টেক্সটটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা স্টেবল নয়। আর এটা কীরকমভাবে আসছে, আসছেও দেরি করে, মানে সঙ্গে সঙ্গেও আসছে না। যে মুভমেন্টে আমার পেজ লোড হচ্ছে সেই মুভমেন্টেও আসছে না, আসতে কিছু মাইক্রোসেকেন্ড হলেও টাইম লাগছে। হ্যাঁ 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 তো যেহেতু এটা ফিউচারে আসবে বা এটা এসেও থাকবে না, সেই কারণের জন্য এই ডেটাটাকে পাওয়ার একটাই মাত্র উপায় যে এইখানেই আমার ডেটাটাকে ফেলতে হবে। এবার তার জন্য কি আমাদের সবসময় এইভাবে আমার পুরো কোডটা লিখতে হবে? সম্ভব? কিন্তু এটা তো স্ট্রাকচারটা তো তাই মানে হ্যাঁ, স্ট্রাকচারটা তাই, কিন্তু অ্যাকচুয়াল কোডটাও আমার এইটাই। কিন্তু সবসময় কি আমি এই কোডটাই ইউজ করে আমাকে ডেটা কল করতে হবে? আমি এটাকে ছোট করতে পারবো না? এক লাইনে আমি জাস্ট আমি এইভাবে কল করে যদি করতাম তাহলে হতো না ডেটা কলিংটা? কারণ বেসিক্যালি কী হচ্ছে, ডেটা কলিংয়ের জন্যই তো আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা। প্রবলেম কারণ ডেটা কলিং করতে গেলে আমাকে ফিউচার ডেটা হিসেবে কাজ করতে হচ্ছে। তখন কী হচ্ছে, এখানে আমরা প্যারামিটার ইউজ করছি। একটা হচ্ছে আমরা ইউআরএল বসাচ্ছি, এই যে ইউআরএল যেটা বসাবো সেই ইউআরএলটা আমার এইখানে চলে যাবে, ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ আর একটা বসাতে হচ্ছে কলব্যাক, হুম, এই কলব্যাকটা হচ্ছে এইখানে। আচ্ছা এটা যদি ফাংশন হয় তাহলে এখানে আমরা কলব্যাক ইউজ করে দিস ডট রেসপন্স টেক্সট এই পার্টটাকে বসিয়ে দিলাম।
ওকে, ওকে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে গেল, আমার এখানে দুটো প্যারামিটার চলে গেল। তাহলে এই ক্ষেত্রে এবার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমি এবার ডেটা ডট টিএক্সটি ফাইলের নামটা বসিয়ে দিলাম, হ্যাঁ। এখানে ফাংশন, এইখান থেকে পাচ্ছি ডেটা বা রেসপন্স, যা ইচ্ছা তাই নাম দিতে পারি, আর এই পার্টটা আমি বসিয়ে দিলাম এর ভেতরে। তার মানে এই যে আউটপুট হিসাবে যেটা আমি ইউজ করছি সেটা তো কাজ করছে না, এটা হচ্ছে সেলফ কলিং ফাংশন, মানে সরি সেলফ কলিং ফাংশন বলবো না, এটা হচ্ছে একটা ভয়েড ফাংশন, যার মধ্যে আমরা এই কল ব্যাক মানে অ্যানোনিমাস ফাংশন কল করে আমরা তার ডেটাটাকে শো করাবো। পেয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ। তার মানে বেসিক্যালি কী হলো, এইটা হয়ে গেল আমাদের লাইব্রেরি ফাংশন, হুম। এটা হয়ে গেল লাইব্রেরি ফাংশন, এই ফাংশনটা হ্যাঁ। থ্রু দিয়ে মানে আমরা, আমরা এটা রেখে দেবো, একে বারে বারে ইউজ করবো। হ্যাঁ মানে এটা ওয়ান টাইম আমরা ইউজ করে নিই, আমরা হ্যাঁ। এরপরে মাল্টিপল টাইমস আমরা হ্যাঁ। আলাদা জায়গায় ডেটা হ্যাঁ। পুশ করতে পারছি। মানে বেসিক্যালি এখানে এটা একটা হলো, আর একটা হচ্ছে ডিভ প্রি আইডি জেসন করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কী করছি, আর একটাতে আমি এখানে ওই ইউআরএলটা নিচ্ছি, হুম। এটা নিলাম, নিয়ে এখানে জেসন এর ভেতরে ডেটাটা পুশ করছি। ওকে, হুম। হুম। দেখা যাক কী দাঁড়ায়। দেখুন এইখানে প্রথমে এইটা রইলো, সেকেন্ড লাইনে এটা পেলাম, সেকেন্ড পার্টিশনটা। হ্যাঁ। ঠিক আছে। তার মানে আমি দুবার কিন্তু ব্যবহার করলাম, মানে আমি ফাংশনটা তৈরি হলো একবার, তার হ্যাঁ। ইউজ হলো দুবার। দুবার। হ্যাঁ। বুঝতে সুবিধা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইটা হলো গিয়ে আমাদের কল ব্যাকের প্র্যাকটিক্যাল ইউজেস। হ্যাঁ। আর এই ক্ষেত্রে আমাদের কল ব্যাক ছাড়াও কোনো উপায়ও নেই এই ডেটাটাকে পাওয়ার। না, তো কারণ আমরা তো করে দেখলাম যে কলব্যাককে সরিয়ে দিয়ে পেলাম না। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কল ব্যাকের এই যে ব্যাপারটা এটা তো হলো, এটাকে কি আর কোনো উপায়ে আমরা এই ডেটাটাকে পেতে পারি? আর অন্য কোনো উপায়ে ডেটাটাকে কি পাওয়া যেতে পারে? মেন ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ পাওয়া যায়। রেসপন্স টেক্সটটা তো প্রয়োজন আছে। হ্যাঁ, রেসপন্স টেক্সটটাকে ধরতে হবে। রেসপন্স টেক্সট, হ্যাঁ রেসপন্স টেক্সটটাকে তো অবশ্যই ধরতে হবে। এইবার এটাকে কী হচ্ছে, এইটাকে পাওয়ার আর একটা উপায় আছে। কীরকম? এইটা ইকমাস্ক্রিপ্ট 6-এ একটা অপশানস বার করেছে যে একটা অবজেক্টের মাধ্যমে যদি ডেটাটাকে বার করা যায়, তখন করলো কি, রিটার্ন করে এখানে নিউ PROMISE, মানে ফাংশন লেভেল প্রায় এক, কিন্তু এখানে নিউ প্রমিস বলে আর একটা অবজেক্ট ডিক্লেয়ার করলো, যে অবজেক্টের মধ্যে দুটো প্যারামিটার রাখলো। প্রথমে আরই SOL ভি রিজলভ, অ্যান্ড আর একটা হচ্ছে আরই JECT রিজেক্ট, ঠিক আছে। করে এবার এইটা যেহেতু আমি ফাংশন সিনট্যাক্স প্রথমে লিখিনি, মানে এটার অ্যাকচুয়ালি কী হচ্ছে, একটা ফাংশন, মানে এইটা কী করছে, অ্যাজ এ প্যারামিটার এখানে একটা ফাংশন ইউজ করছে, যার মধ্যে দুটো প্যারামিটার থাকছে। এবং দেখুন এই ফাংশন এইটা কী করছে, এই ক্লাসের মধ্যে যখন ডিক্লেয়ার হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন, মানে কনস্ট্রাক্টরের মধ্যেই কী হচ্ছে, একটা ফাংশনকে পাস করে দেওয়া হচ্ছে। মানে হ্যাঁ। এই ফাংশনের মধ্যেই আমার অ্যাকচুয়ালি পুরো যে কোডটা আগে যেটা ছিল সেই কোডটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম, আচ্ছা। এটাকে অ্যাপ্লাই করলাম। এবার ঘটনাটা হচ্ছে কি, এই যে ফাংশনটা যেটা রয়েছে, এবার এইখানে আমার এই কল ব্যাকটা আর ইউজ হবে না। মানে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়ালো কি, আমি এখানে আর কল ব্যাকটা ইউজ করছি না, ঠিক আছে। এখানে কল ব্যাকটা ইউজ হচ্ছে না, এখানে জাস্ট আমি একটাই প্যারামিটার নিলাম, জাস্ট ইউআরএল প্যারামিটার, ওকে। কিন্তু কল ব্যাকটা আমি আর ইউজ করছি না। এই কল ব্যাকটাকে কীভাবে ইউজ করব, মানে এই ক্ষেত্রে আমার এটা রিজলভ এইটার মাধ্যমে চলে আসবে। মানে যদি কোনো কারণে আমার যদি ডেটা যদি পাই, তাহলে এটা রিজলভ হয়ে গেল, ওকে। আদারওয়াইজ যদি কোনো রকম এরর যদি আসে, এখানে http ডট অ্যাবর্ট হয়ে যায় কোনো কারণে,
এখানে অ্যাবর্ট নয়, অন এরর, ঠিক আছে। অন এরর যদি হয় ফাংশন REJECT রিজেক্ট করে দিস ডট ওকে সামথিং এরর। আমি এক্স্যাক্ট অবজেক্টটা খুঁজে পাইনি, তাই জন্য আমি এখানে সামথিং এরর বলে অন এররে লিখে দিচ্ছি। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমি ডেটাটা পাচ্ছি তাহলে রেসপন্স টেক্সট নিচ্ছি, আর যদি ডেটা না পাচ্ছি, যদি কোনো রকম এরর আসছে তাহলে সেক্ষেত্রে সামথিং এরর। কী এরর আছে সেটা অবশ্যই এরর অবজেক্ট যদি পাই, মানে দিস ডট এররের কোনো রকম যদি অপশানস যদি দেখতে পেতাম তাহলে সেটাকে ইউজ করতাম। আপাতত যেহেতু পাচ্ছি না, সেক্ষেত্রে আমি জাস্ট এটা স্ট্রিং মেসেজ দিয়ে রেখে দিলাম। এবার এইটার ইউজেস কী হবে, মানে এটার এবার আউটপুট কীভাবে পাবো, কারণ আগে যে আউটপুটটা পাচ্ছিলাম সেই আউটপুট তো শেষ। এবার এইটাকে করার উপায়টা হচ্ছে কি, আমার অ্যাজ ইট ইজ ফাংশন টাইপ প্রায় সেমই থাকছে, ঠিক আছে, জিনিসটা সেম থাকছে। এখানে ডট মানে যেহেতু এখানে এই যে ক্লাস যেহেতু রিটার্ন করছে, এই ক্লাসের মধ্যে দেখুন দেন ক্যাচ ফাইনালি এই তিনটে অপশান পাচ্ছি। এইখানে কী হলো, দেন দিয়ে আমরা এই ডেটাটাকে তুললাম। তার মানে প্রথমে কী হচ্ছে, লোড ডক্স করে আমি এখানে ডট করে দিলাম। তখন কী হলো, ওই ফাংশনের মাধ্যমে আমরা আর একটা অবজেক্টকে কল করেছি এবং সেই অবজেক্টের মাধ্যমে আমরা ভ্যালুটা রিসিভ করতে পারছি। এখন দুটো ভ্যালুই আমরা পেয়ে যাচ্ছি। তার মানে বেসিক্যালি কী দাঁড়ালো, আমার আউটপুট চেঞ্জ হয়ে গেল কিছুটা, সামান্য কিছুটা চেঞ্জ হলো তো। এবার এই যে টাইপটা যেটা চেঞ্জ হলো, এই টাইপটা চেঞ্জ হওয়াতে কী হলো, এইখানে অ্যাকচুয়ালি যদি এই ফাংশনটার উপরে কল করেন, রিটার্ন কী করছে, প্রমিস। এরকম টাইপের অপশান অনেক সময় দেখতে পাওয়া যায়, মানে যে অনেক ক্লাসের ক্ষেত্রে, মানে অনেক ফাংশনসের ক্ষেত্রে এরকম টাইপের রিটার্ন প্রমিস দেখা যায়, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে যখন কাজ করবেন তখন এরকম প্রমিস টাইপ দেখতে পাওয়া যায়। এবার এই যে প্রমিস টাইপটা, এই প্রমিস টাইপের ডেটাটা আসছে কি দেন দিয়ে। অবভিয়াসলি যদি কোনো প্রবলেম আসে তখন ক্যাচ দিয়ে আমরা সেই এররটাকে রিসিভ করব। এখানে এরর আমরা বসাতে পারি যদি আমাদের কোনো এরর যদি ফাউন্ড হয়। এটা হচ্ছে এররের ব্যাপারটা। যদি কিনা আমার এরর শো করে তাহলে আমরা এখানে এটা করব। আপাতত আমি এখানে একটা দেখে নিই, জাস্ট এররের ক্ষেত্রে এরর ডেটা নেই। আমি এখানে ইচ্ছা করে ভুলটা লাগালাম, কী হলো, এখানে ক্যান নট গেট, অ্যান্ড এই যে এইখানে যে ডেটাটা পাওয়া যায়নি, অ্যাকচুয়ালি এররটা এখানে রিসিভ হয়নি। কারণ হচ্ছে কি, এই রিজলভের আগে আমরা এখানে আর একটা অপশানস লাগাতে পারি, ইফ দিস ডট স্ট্যাটাস ওকে and this dot অ্যাকচুয়ালি এটা নাম্বার, তো ওকে হবে না, এটা হচ্ছে দিস ডট 200 অ্যান্ড এইটা হচ্ছে এখানে হচ্ছে স্ট্রিং। স্ট্রিংয়ে বেসিক্যালি কী বেরোয়, এটা হচ্ছে ওকে, ঠিক আছে, ওকে হিসাবে বেরোয়, মানে ওকে এই হিসাবে হতে পারে। তো যদি এটা হয় তাহলে কি হচ্ছে, আমার এখানে রিজলভের মধ্যে এই পার্টটা যাবে দিস ডট রেসপন্স টেক্সট, ওকে, এটা হচ্ছে আমার রেসপন্স টেক্সট। এলস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিজেক্ট ইউজ করতে পারি, ঠিক আছে, রিজেক্ট ইউজ করতে পারি। আপাতত আলাদা আলাদা টাইপের ব্যাপার। এখানে জাস্ট লিখে দিলাম ডেটা নট FOUND, ডেটা নট ফাউন্ড, জাস্ট আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। ওকে না হলে এখানে
এইটাতে অ্যাকচুয়ালি কিছু একটা ভুল করেছি, এই ওকের ব্যাপারটা ঠিক হয়নি, বাট 200টায় কাজ মিটে যাবে। আচ্ছা, এখানে দেখুন ডেটা নট ফাউন্ড লেখাটা চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। তার মানে বেসিক্যালি যেটা প্রবলেম হলো সেটা কিন্তু আউট হয়ে গেল। পেজে, হ্যাঁ পেজে আউটপুটে কিছু এলো না, কিন্তু এররের জায়গায় গিয়ে আমার দেখতে পেলাম। এররে গিয়ে আমার এররটা পেয়ে গেলাম যে ডেটা ফাউন্ড হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা যেখান থেকে আমরা এরর, ক্যাচ অ্যান্ড এরর আমরা ইউজ করছি। বাট এখানে যদি আমরা যদি ডেটা যদি পেতাম তাহলে অবশ্যই ডেটাটা শো করতো, সেখানে এরর ভ্যালুটা শো করতো না। এরর করতে নেই। আর যদি এখানে আমরা এটাকে রেডি করছি তাহলে এখানে ডেটা নট ফাউন্ড হুম, এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। হুম, যাই হোক, এই হচ্ছে আলটিমেট প্রসেস। এবার এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটাকে আমরা আর কিভাবে করি, এইটা হয়ে গেলে যখন প্রমিস দিয়ে যখন আমরা করছি, প্রমিসে আমরা এইভাবে কিছু এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশনস পাচ্ছি। এবার এই যে ব্যাপারটা, এইভাবে যদি আমাকে মনে করুন মাল্টিপল এপিআইকে যদি কল করতে হয় এবং একটার সঙ্গে আরেকটাকে যদি রিলেট করতে হয়, যেমন কিনা এখানে ইউজার ডেটা রয়েছে। এবার আমার তো এপিআইতে কী হচ্ছে, এপিআই কলিংয়ের সময় তো আমার মাল্টিপল এপিআইস থাকতে পারে না, যেখানে কী হচ্ছে রিলেট করতে পারে। যেমন কিনা এখানে ইউজার্স রয়েছে, ঠিক আছে, হুম, এইখানে আমার ইউজার ডেটা রয়েছে। এবার এই ইউজারের সঙ্গে তো পোস্টের ডেটা তো ম্যাচ করতে পারে, হ্যাঁ, যেমন কিনা এখানে ম্যাপিংয়ের যে ব্যাপার আছে, এই যে ইউজার আইডির সঙ্গে কতগুলো হ্যাঁ, রয়েছে। তাহলে আপনি এই ম্যাপিংটা করবেন কী করে? এই যে এই 1 নম্বর ইউজার যে 10খানা পোস্টে এখানে লিখেছে, এই ম্যাপিংটা আপনাকে ফ্রন্ট এন্ডে যদি করতে হয় তাহলে আপনি করবেন কী করে? এইখানে এই যে কলব্যাক রয়েছে, এই কলব্যাকের মধ্যে কী হচ্ছে, ভেতরে ঢুকতে 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 আপনাকে মানে একটার পরে আরেকটাকে যদি আমাকে ম্যাচ করতে হয়, ঠিক আছে, মানে বেসিক্যালি এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাকে এই লোড ডক্স এর মধ্যে আমি আর একখানা ইউআরএল পোস্ট করছি, যার মধ্যে আমার পোস্টটাকে দেখাতে চাই, এখানে পোস্টটাকে দেখাতে চাইছি, ঠিক আছে। এবার পোস্টের মধ্যে দেন করে এইখানে ফাংশন পোস্ট নিলাম, নিয়ে এবার এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে আমার ইউজার্স আর এখানে হচ্ছে আমাদের পোস্ট, তাই না, এখানে আমরা পোস্ট। এবার আউটপুটের মধ্যে দেখাতে চাইছি দুটোকে জয়েন করে, মানে দুটো ডেটাকে যেটা রাখতে চাইছি দুটো ডেটাকে জয়েন করতে চাইছি। মানে ওই ইউজারের অতগুলো পোস্ট। তাহলে আমাকে এখানে কী করতে হবে, এখানে ইউজার্স ডট ম্যাপ বলে একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের, যেখান থেকে কী হচ্ছে আমরা এইখানে ইউজার, আমি এখানে এটা ইউজ করছি, এখানে ইউজার দিয়ে এই যে এখানে যে ডেটাটা রয়েছে হ্যাঁ, রিটার্ন, না রিটার্ন করবো না, কনস্ট পোস্ট অফ বাই ইউজার্স। তো এখানে পোস্ট বাই ইউজার্স যদি করি, এইখানে ইউজারের যার নেম আছে, মানে এখানে ফিল্টার এসে গেল, ফিল্টারে কী হচ্ছে পোস্ট থেকে ইউজার আইডি, এই যে এখানে যে ইউজার আইডি রয়েছে না, হ্যাঁ, ইউজার আইডি এর সঙ্গে আমাদের কী হচ্ছে এই আউটের মধ্যে, না এটা আমরা জেসনের মধ্যে আপাতত রাখি, জেসনের মধ্যে আমাদের এই ডেটাটাকে বসাবো, যার মধ্যে কী করছি আমরা এখানে করছি কি হেডার বসাচ্ছি এবং প্যারাগ্রাফের টাইটেলগুলো বসিয়ে দিচ্ছি, ওকে। এইভাবে দিয়ে আমরা জিনিসটাকে শো করাবো। তার মানে এখানে ইউজার্স থেকে ইউজার অবজেক্ট বার করলাম এবং ইউজার অবজেক্ট থেকে পোস্ট আইডিস ম্যাচ করালাম, ম্যাপিং করেই আমরা এখানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এটাকে আউটপুটটা দেখাবো।
এটা ম্যাপ নয়, এটা হবে ফর ইচ। ফর ইচ, কারণ ম্যাপ হলে কি হতো, ম্যাপ হলে আমাদের আচ্ছা এখানে ম্যাপই, এটাকেও ম্যাপে লেগেছে। অ্যাকচুয়ালি ম্যাপ রাখলে কী হয়, এটা রিটার্ন করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে, কনস্টের মধ্যে ইউজার্স ডেটা, এবং এইখান থেকে অ্যাকচুয়ালি লগের মধ্যে, সরি এটা লগের মধ্যে কেন করব, এটা পেজে নিয়ে চলে আসবে। এইখানে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম দাঁড়াবে, যেখানে এইভাবে জিনিসটা সেট হবে। এই যে জিনিসটা যেটা সেট হলো, এটা হয়ে গেলো কি আমাদের ম্যাপিং করে ডেটাটাকে কনসোলিডেট করলাম সিঙ্গেল ডেটাতে। এবার এইটাকে নিয়ে আমরা এখানে ডেটাটাকে শো করাচ্ছি। ওকে, এবার এখানে ব্যাপারটা হয়েছে কি, এইখানে যে ডেটাগুলো আমরা পাচ্ছি, এই ডেটাগুলোকে পাচ্ছি আমরা স্ট্রিং ফরম্যাটে, ঠিক আছে। আচ্ছা, এইখানের ব্যাপারটাকে আমরা পাচ্ছি স্ট্রিং ফরম্যাটে। তো সেই কারণে স্ট্রিং ফরম্যাটে পাওয়ার জন্য আগে প্রথমে আমাকে ডেটাগুলোকে মানে ইউআরএল থেকে যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো স্ট্রিং ফরম্যাটে পাচ্ছি। স্ট্রিং ফরম্যাটে পাচ্ছি, যে ডেটাগুলোকে নিয়ে আমরা এইখানে এইগুলোকে নিয়ে আমাদের জেসন ফরম্যাটে কনভার্ট করতে হবে, কারণ এখানে এটা জেসন ফরম্যাটে না হলে আউট ডেটা, এইভাবে শো করছে। ওকে, এবার এখানে ডেটাটা বিশাল হয়ে গেছে। এইখানে এবার কি করতে হবে, এখানে ডেটাটার মধ্যে থেকে আমরা স্ট্রিঙ্গিফাই না করে, এটাকে স্ট্রিঙ্গিফাই না করে এখানে H3 ডেটা এইখানে ওকে, এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের আউট ডেটা যেটা আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপল ইউআরএল, মানে মাল্টিপল যে অ্যারে আছে, অ্যারে হিসাবে আমরা এর আউটপুটটা পাবো। তো এখানে আউট ডেটা ডট ফর ইচ করে এখানে ইউজার ডেটাটা যেটা থাকছে সেই হিসাবে আমরা ডেটাটাকে এখানে সেট করব। এই যে পাওয়া গেছে, সুন্দর একটা ফরম্যাটে এখানে শো করেছে, ঠিক আছে। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এখানে থেকে আমরা যে এই যে ইউজার ডেটার যে ম্যাপিং করলাম, ফার্স্টে হলো কি এটা আমাকে ডেটা ম্যাপিং করতে হলো, এবং তারপরে আমরা এইটাকে আউটপুট শো করলাম এবং ডেটা আউটপুটটা আমরা এখানে দিলাম। এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য কী হচ্ছে, আমাকে দুবার কল করতে হচ্ছে, কিন্তু একটার ভেতরে আর একটা গিয়ে কল করতে হচ্ছে, তাই না। মানে লোড ফাংশনটা ভেতরে আরেকবার লোডকে আমরা লোড ডককে হ্যাঁ করতে হলো, কারণ যেহেতু আমার এখানে দুবার করতে হলো, এবং তার জন্য কী হচ্ছে, এই যে ব্যাপারটা এটা কলব্যাকের ভেতর ঢুকে যাচ্ছে। মানে বেসিক্যালি যতগুলো আমার ইউআরএলের সঙ্গে আমার কানেকশান থাকবে, ততগুলো রিলেশনশিপ বিল্ড করতে গেলে আমাকে এতবার কী হচ্ছে ভেতরে ঢুকতে হচ্ছে, যাতে কী হচ্ছে এটাকে, এইটা একটা প্রবলেম ক্রিয়েট করে। এই প্রবলেমটাকে সিম্পলিফাই করার জন্য, কারণ কি এখন যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে
জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই মুমেন্টে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, কারণ এই ক্ষেত্রে কী আছে, এরকম টাইপের আমরা ডেটাবেস থেকেও ডেটা কল করে থাকি, যেটা আমাদের ডেটাবেস ফাইল থেকেও আসতে পারে বা সার্ভার সাইড থেকেও আসতে পারে, হোয়াট এভার যেখান থেকে খুশি আসতে পারে। তো আমাদের এখানে যে রিলেশনশিপটা আছে, যে রিলেশনশিপ ওয়াইজ আমরা ডেটাটা এখানে দেখতে পাচ্ছি, রাইট? এবার এই যে ডেটাটাকে, এটাকে আমরা আপাতত এখান থেকে আমি কাট করলাম, বা কাট করছি না, আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে রাখছি জাস্ট বোঝাবার জন্য। এবার এখানে কি করছি, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি ASYNC অ্যাসিঙ্ক ফাংশন রিড ডেটা বলে, ওকে। এবার এখানে করছি কি, ওই যে ডেটাটা যেটাকে আমরা ইউজার্সের যে ডেটাটা, সেটাকে আমরা এইভাবে তুললাম, অ্যান্ড এইখানে পুরো সিনট্যাক্সটা তৈরি হয়ে যাচ্ছে খুব ইজিয়েস্ট ওয়েতে। জাস্ট আমি এখানে অটো মানে এআই অটো, মানে আমার যেহেতু এখানে এআইটা কাজ করলো সেই হিসাবে এটা লিখে নিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যে ডেটাটা আছে আমার এইখানে ডেটাটার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখুন। এইখানে কী হচ্ছে, লোড করেছে, ঠিক আছে, তারপর আমরা কী করছি, কনভার্ট করছি। এইখানে কী হচ্ছে, ডেটা লোড হলো, এবার কনভার্ট করছি, ঠিক আছে। এর জন্য কিন্তু ওই যে কলব্যাক যে ব্যাপারটা সেটা কিন্তু সরে গেছে। জাস্ট এখানে কী করেছি, একটা লাইনে এক একটা ডেটা তুলে নিয়েছি। তার মানে এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটার সঙ্গে তো এই প্রসেসটা অনেকটা ইজি না। তারপরে ব্যাপারটা হচ্ছে কি, তারপরে ওই যে জেসন যে ডেটা সেটাকে আমরা জেসনে কনভার্ট করে নিলাম, করে নেওয়ার পরে তারপরে এখানে এই ডেটা কনভার্সন যে ব্যাপারটা সেটা হলো, অ্যান্ড দেন আমরা এখানে আউটপুটটাকে সেট করলাম। এই হচ্ছে আমার টোটাল জিনিসটা, যার মধ্যে এই যে কল ব্যাকের যে ব্যাপারটা এটা কিন্তু আমার সরে যাচ্ছে, বাট আউটপুট কিন্তু আমার অ্যাজ ইট ইজ সেমই থাকবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কি, অবভিয়াসলি আমরা এই যে রিড ডেটার যে ফাংশনটাকে কল করেছি, মানে ডিক্লেয়ার করেছি, এটাকে কল করতে হবে। না কল করলে এর আউটপুট তো পাবো না, আদারওয়াইজ সেলফ কলিং ডিক্লেয়ার করতে পারি। তো এইভাবে বেসিক্যালি এটা হচ্ছে। এবং এইখানে কি হচ্ছে, যখনই এই যে ফাংশনটা, মানে এই যে কলব্যাক ফাংশন যেটা ছিল, সেই কলব্যাক ফাংশনটা যখন প্রমিসে কনভার্ট হচ্ছে, সেই প্রমিসে কনভার্ট হওয়ার পরই কিন্তু আমরা এখানে অ্যাসিঙ্ক ফাংশন ডিক্লেয়ার করতে পারছি, এবং অ্যাসিঙ্ক ফাংশনের মধ্যে অ্যাওয়েট ডিক্লেয়ার করে আমরা প্রমিস ডেটাটাকে কলব্যাকের মাধ্যমে নয়, ডাইরেক্ট আউটপুটের মাধ্যমে আমরা একটা ভ্যারিয়েবলের ডেটাটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, এবং সেটাকেই আমরা ডাইরেক্টলি ইউজ করছি আমাদের কোডিংয়ের মধ্যে, আচ্ছা, ঠিক আছে। তার মানে এই অ্যাসিং ফাংশনটা দিয়ে আমরা ওই কাজগুলো করতে পারছি যেটা আমরা কলব্যাকের, পরে করছি। হ্যাঁ হ্যাঁ, যেটা Callback এর বেসিক্যালি কাজটা। যে কলব্যাকের যে ডেটার কাজটা, যেটা অবশ্যই সেটাকে দেখতে হবে যেমন এটা ডেটা টাইপের আউটপুটটা কী আছে। যদি এর আউটপুট প্রমিস আছে, তার মানে বেসিক্যালি এটা আমার অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মাধ্যমেই আমরা এই ডেটাটাকে কল করতে পারি। ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এইটারই একটা লাইব্রেরি দেওয়া আছে, মানে আমি এখানে এই পুরো পার্টটাকে কমেন্ট আউট করে নিচ্ছি। এই যে ডেটাটা, এটারই একটা অপশাস আছে এইখানে একটা, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যেই ইন্টারনাল একটা লাইব্রেরি দিয়ে দিয়েছে যার নাম হচ্ছে ফেচ। এবং এইটা এখানে কী হচ্ছে, করে এখানে দেন করে আমরা এটাকে এই যে জেসন হিসাবে এটাকে কনভার্ট করে নিচ্ছি, রেসপন্স ডট জেসন বলে এটাকে কনভার্ট করে নিচ্ছি, এবং এটাকেও করছি কি রেসপন্স ডট দেন জেসন, ডাইরেক্টলি এখানে জেসন কনভার্ট হয়ে গেল। তার জন্য কী হলো, এটা জেসন কনভার্ট হয়ে যাওয়ার জন্য আমার এই দুটো লাইন কনভার্ট ইউজ করার দরকার নেই। এখানে ইউজার্স অ্যান্ড পোস্ট ডাইরেক্টলি ইউজ করলাম, তাহলে কী হলো, আমার দুটো লাইন কমে গেল। আচ্ছা, এখানে ফেচ, দুটোই ফেচ, ওকে। এই যে ফেচের যে ব্যাপারটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আসলো কোথা থেকে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, লাইব্রেরিতে দেওয়া আছে। এটা জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ, মানে এই পেজের মধ্যে ওই জিনিসগুলো লেখা আছে হ্যাঁ, যেটা আমরা যেটা আমরা এখানে লিখেছিলাম এইটা সেই জিনিসটাই আমাদের জাভাস্ক্রিপ্ট কী করেছে কি, মডার্ন আপডেটের মধ্যে, লেটেস্ট আপডেটের মধ্যে এটা ইনবিল্ড করে দিয়েছে, মানে এটা আমরা পেয়ে যাব।
তার জন্য বেসিক্যালি কী হচ্ছে, আগে হয়তো আমাদের এইভাবে কল করতে হতো, এখন বর্তমানে সেই জিনিসটা এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। বোঝা যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা কীভাবে শেপ নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বর্তমানে যত জাভাস্ক্রিপ্ট আপডেট আসছে, মানে লেটেস্ট আপডেট যেগুলো আসছে, যেখানে আমাদের বেশি বেশি করে কোড লিখতে হতো, সেই কোডসগুলোকে কিন্তু এ শর্ট করে দিচ্ছে, মানে সিম্পলিফাই করে দিচ্ছে। এইটাই হচ্ছে অ্যাসিঙ্ক প্রসেস। ওকে, এইভাবে আমরা এটাকে কী করছি, ফিউচার ডেটা আমরা পাচ্ছি। তার মানে বেসিক্যালি আমাদের ফিউচার ডেটা পাওয়ার জন্য আমাদের এখানে অ্যাসিঙ্ক ডেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, মানে যেটা ওই যে আমরা ওই ইভেন্টটা ক্লিক করে ওই লোডে রেখে দিয়ে আবার মানে জাস্ট কয়েক সেকেন্ড পরে আসছে, হুম সেই যে কাজটা হচ্ছিল হুম ওইখানে হুম লোড ফাংশনে, হুম সেইটাই জিনিসটাকে এই পেজে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে এখানে লোড ডক্স বলে যেটা আমরা লিখেছিলাম, হ্যাঁ লোড এটা এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়াল কোডটা। সেই হ্যাঁ কোডটাকেই ফেচের মধ্যে সেট করা আছে সুন্দর করে, হ্যাঁ যাতে কিনা আমরা এটাকে আরও বেটার ওয়েতে রিসেপিং করতে পারি। হ্যাঁ এর কিছু লিমিটেশনসও আছে, মানে এর কিছু লিমিটেশনসও আছে, কিছু প্রবলেম আছে, যার কারণে আমরা আবার থার্ড পার্টি লাইব্রেরিও আছে, অ্যাক্সিয়াস বলে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটাকে অনেক সময় ইউজ করা হয়ে থাকে, যাতে কি হয় আরও এক্সট্রা আরও ফিচার্স পাই, যেটা ফেচের মধ্যে পাই না, আচ্ছা বা ফেচের মধ্যে পেলেও আমাদের অ্যাক্সিয়াসটা ইউজ করলে আরও বেশি ইজিয়েস্ট ওয়েতে আমরা কাজটা করতে পারি। তার জন্য একটা প্রপার সুন্দর লাইব্রেরি রয়েছে, কারণ ফেচের অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের এই যে যেটা রয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি ফর বিগিনারদের জন্য। যদি জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হয়, ডেভেলপার ডট মোজিলা মোজিলা ডট অর্গ, ঠিক আছে, এইখানে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন। আচ্ছা এটা হায়ার ভার্সনে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এখানে জাভাস্ক্রিপ্ট গাইডের মধ্যে আমরা ইনিশিয়াল, তারপরে হচ্ছে অ্যাডভান্স লেভেল, সরি ইন্টারমিডিয়েট, দেন অ্যাডভান্স লেভেল, এইখানে জাভাস্ক্রিপ্টের ব্যাপারে এভরিথিং পড়তে পারবেন যদি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চান। জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্স যদি পড়তে হয়, তাহলে এই যে সাইটটা আছে, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স লেভেলের ডকুমেন্টেশন। এবং অলমোস্ট যদি আমাদের জাভাস্ক্রিপ্ট, এগুলো লাগবে আর কি, কারণ আমরা যখন এগুলো শিখছি মানে তখন এগুলো প্রয়োজন পড়বে এখান থেকে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট যে প্রসেস, তার জন্য কিন্তু আমাদের এই যে এমডিএন মানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এটা এইখানে এরা মেনলি ফোকাস করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ওয়েব এপিআই। যত মডার্ন অ্যাপ ডেভেলপমেন্টের যা যা প্রসেস আছে তার সম্বন্ধে যদি জানতে হয়, সমস্ত কিছু আমরা এই সাইট থেকে সব থেকে বেশি ভালো জানতে পারবো, ঠিক আছে। ইভেন দেখুন এখানে ফেচ এপিআই সম্বন্ধে যদি জানতে হয়, এই যে ফেচ এপিআই সম্বন্ধে ডিটেলসে এখানে বলা আছে, ঠিক আছে। এবং খুব এরা ডকুমেন্টেশনকে প্রত্যেক বছরই আপডেট করে এবং খুব খাটছে এরা এটাকে নিয়ে। এবং এখানে বিভিন্ন টাইপের এপিআই রয়েছে, যেমন ফাইল সিস্টেম এপিআই, এখানে ফাইল হ্যান্ডেলিংয়ের জন্য যে ফাইল সিস্টেমে কাজ করছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে যদি মনে করুন এই ফেচ এপিআই, জিও লোকেশন এপিআই বলতে আমাদের জিপিএস, যেটা জিপিএসটাও আমরা ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারি, এবং এটা হচ্ছে জিপিএস এপিআই। এটা কি ওই যে ওনারা ইউজ করেন ওই যে যেমন জোম্যাটো ওরা, বা আমরা যে তুমি কেন, আমি আসছি। উবের বুক করি, ওই যে ওরা যে আসছে দেখতে পাই, সেটা কি জিও লোকেশন? হ্যাঁ, জিও লোকেশন এপিআই। জিও লোকেশনের এপিআইয়ের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি জিও লোকেশন এপিআইয়ের মেনলি দুটো পার্ট আছে। একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার ডিভাইস যেটা আছে, যেখানে আপনার জিপিএস লোকেশনকে ট্র্যাক করে, কোঅর্ডিনেশন ট্র্যাক করে, সেটা আপনার জিপিএসের মাধ্যমে করে। আর একটা পার্ট হচ্ছে যেখানে কিনা আপনি মুভমেন্ট দেখতে পাচ্ছেন, যেটা মুভমেন্ট আসছে,
সেই মুভমেন্টের পার্টটা কিন্তু ওটা আপনার আসে জিও লোকেশন থেকে নয়, ওটা হচ্ছে জিও স্ট্রিট ম্যাপ না কি একটা আছে, যেটা গুগল অ্যাকচুয়ালি ওটা প্রোভাইড করে, ও ঠিক আছে। এবং ওই এপিআইটার অ্যাকচুয়ালি ওটা ফ্রি নয়, ওটা হচ্ছে কস্টলি। জিও লোকেশনটা ফ্রি, কিন্তু যখনই আমরা ওই জিও লোকেশনটাকে বাদ দিয়ে যখন জিও স্ট্রিট বা জিও প্লেস বলে যদি কোনো এপিআই আমরা ইউজ করি, যেটা হচ্ছে গুগলের প্রিমিয়াম এপিআই, যার মধ্যে আমরা ওই মুভমেন্টসগুলোকে মনিটর করতে পারি, এবং ওই এপিআইটার জন্য কিন্তু আমাদের গুগলকে পে করতে হয়। আচ্ছা আর এইখানে যে এপিআই যেটা রয়েছে জিও লোকেশন এপিআই, এটা ফ্রি, এর জন্য আমাদের কাউকে কোনো রকম পে করতে লাগে না। জাস্ট আমরা এটা যে মোবাইল ব্রাউজারেই আমরা ডাইরেক্টলি তার পজিশান চেক করে নিতে পারবো। আচ্ছা কারণ প্রত্যেকটা মোবাইল পজিশনেই যদি আপনার ওয়েবসাইট যদি ওপেন হয়, তার এক্স্যাক্ট পজিশন কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এবং যেহেতু মোবাইলে জাভাস্ক্রিপ্ট যেহেতু অ্যাসিঙ্কোনাস আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে মনিটরও করতে পারি কুইকলি, ঠিক আছে। এরপরে আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে জেনারেটর। জেনারেটর যেটা রয়েছে, এটা হচ্ছে স্ট্রিমিং ডেটা, যেটা কিনা ওই যে আপনি যেটা বলছেন না যে লাইভ ডেটা মনিটরিং, ওই লাইভ ডেটা মনিটরিং করতে গেলে আমাদের অ্যাসিঙ্কের পরে ডেটা স্ট্রিম ওইটার ব্যাপার আসছে, যেখান থেকে আমরা স্ট্রিম ডেটাকে মনিটর করতে পারি। ওই পার্টটা আমি না নেক্সট দিন বলবো, আজকে অ্যাকচুয়ালি আমাকে একটু বেরোতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ওকে, ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাকলো মোটামুটি। হ্যাঁ আজকে আমিও আমিও আরেকটু এই আহ, আগের দিনের সঙ্গে এটাকেও অ্যাড করে মানে ব্যাপারটা পুরোটাকে ইয়ে করি এবং যতটা আমার নোট ডাউন করার দরকার সেটা আমি করে নিই। আর অসুবিধাগুলো আমি আবার পরের দিন বলতে পারবো তাহলে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে।